নমো নমঃ। আজকে দেখুন আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, যেটা তথাকথিতভাবে কি হচ্ছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছেন তারা এই টপিকটা পড়েননি। তো সেটার উপরে আলোচনা করব। আর মাঝে মধ্যে যদি কথা কেটে যায় একটু বলবেন, কারণ হচ্ছে যে মানে আজকে একটু বৃষ্টির ওয়েদারের জন্য নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। ঠিক আছে, মানে আগেও আমি যে ক্লাসগুলো করিয়েছি অন্য ক্লাসে, তো আমি সেটাও কিন্তু দেখলাম যে বেশ কিছু অসুবিধা হচ্ছে। তো কিছু হলে জানাবেন। ঠিক আছে, আমি দেখুন স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখুন স্ক্রিনটা শেয়ারটা দেখা যাচ্ছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, তাহলে আমি শুরু করতে পারবো। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান। সেবার দেখুন তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে দাঁড়ান। মানে এটা নেটওয়ার্কের জন্য হয়তো সমস্যাটা হচ্ছে। আহ, তাও আরেকবার দেখুন শেয়ার করলাম। যদি না দেখা যায় একবার জানাবেন, আমি আপাতত শুরু করব, তারপর তো আস্তে আস্তে যদি চলে আসে আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে। সেই জন্য আমি মানে বললাম ওই আজকে হতেও পারে, বৃষ্টি ওয়েদার, এবং সেই জন্য সন্ধ্যা থেকে এই প্রবলেমটা হচ্ছে। না কালকে ধরুন তো অন্য ক্লাস থাকে। আজকে একটা টপিক রয়েছে শুধুমাত্র, যে টপিক শিবরাজ বিজয়ের উপর সামান্য পরিচয় পড়াবো। তো আমি সেরকম হলে রেকর্ড করে দিচ্ছি, আপনারা যেরকম ক্লাসটা শুনে নেবেন আর কি। কারণ রেকর্ড যেটা চলবে সেটা ধরুন সেটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সেটা শুনতে পাবেন। কিন্তু নেটওয়ার্কের জন্য মানে এক জায়গা থেকে এক জায়গায় সাউন্ডটা হয়তো আসবে না। ঠিক আছে, তো আমি আজকে নর্মাল ভাবে রেকর্ড ক্লাসটা রেখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো আজকে যে আলোচনা সেটা হচ্ছে শিবরাজ বিজয়ের ওপর। এবং সেই শিবরাজ বিজয় যিনি লিখেছেন, তো আমরা দেখুন যে কোনো কাব্যের, যখন কাব্য পড়তে যাব, উপন্যাস পড়তে যাব, মহাকাব্য পড়তে যাব, তো তার সঙ্গে কি হচ্ছে যে আপনাকে আলাদা করে বলে দেবে না যে লেখক পরিচিতি। কিন্তু লেখক পরিচিতিটা পড়াটা হচ্ছে বাঞ্ছনীয়, কারণ লেখক পরিচিতি না পড়লে কিন্তু, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। শোনা যাচ্ছে না, লেফট হয়ে যান। মানে আজকে জাস্ট আমি রেকর্ড করে রেখে দিচ্ছি সেটা। ঠিক আছে, আমি আপলোড করে দেবো, একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট নিজের মতো বলে যাচ্ছি বিষয়টা, দেখে নেবেন। তাহলে শিবরাজ বিজয় যে আহ, যেটি রয়েছে, সেই দেখুন যে কোনো কাব্য রচনা হোক, নাটক হোক, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, লেখক পরিচিতি কিন্তু বাঞ্ছনীয়। এবার লেখক পরিচিতি কি হয়, যে আপনাকে আলাদা করে বলে দেবে না, কিন্তু প্রশ্ন কিন্তু করবে। ঠিক আছে, তো সেই জন্য প্রথমত শিবরাজ বিজয়ের যার লেখা, সে হচ্ছেন অম্বিকা দত্ত ব্যাস। এবার এই অম্বিকা দত্ত ব্যাস সম্পর্কেও কিন্তু আমরা পড়ব। তাহলে অম্বিকা দত্ত ব্যাস কি করেছিলেন, দেখুন তার যে পরিচয় সেটা আমরা আগে দেখব। যে তার পিতামহ বা ঠাকুরদা কে ছিলেন, না পণ্ডিত রাজারাম। ঠিক আছে,
তাহলে পণ্ডিত রাজারাম ছিলেন অম্বিকা দত্ত ব্যাসের পিতামহ বা ঠাকুরদা। পিতা কে ছিলেন না, পিতা ছিলেন দুর্গা দত্ত। ঠিক আছে, পিতা ছিলেন দুর্গা দত্ত, কাকা হচ্ছে দেবী দত্ত, পুত্র হচ্ছেন পণ্ডিত রাধাকুমার ব্যাস। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে তার পিতাকে, তার কাকাকে, তার পুত্রকে ইত্যাদি, কিন্তু এগুলো জিজ্ঞাসা করতে। তো এবার দেখুন, এখানে বলা হয়েছে যে পণ্ডিত রাজারাম যিনি রয়েছেন তার, এবার তার দুই পুত্র ছিলেন। ঠিক আছে, পণ্ডিত রাজারাম, এই যে রাজারাম দেখুন, মানে পিতামহ যিনি, কার পিতামহ না, অম্বিকা দত্ত ব্যাসের পিতামহ। তো তার দুটি পুত্র ছিলেন, যার মধ্যে ছিলেন দুর্গা দত্ত এবং দেবী দত্ত কিন্তু অন্যতম। এবার দেখুন মানে এই যে দুর্গা দত্ত, তার দুর্গা দত্ত ছেলের নামই কি হচ্ছে না, অম্বিকা দত্ত ব্যাস। এবার দেখুন তাদের যে গোত্র, সে গোত্র বিষয়ে পড়ব। তো তার গোত্র কি ছিল না, পরাশর গোত্রীয় ছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন পরাশর গোত্রীয় এবং যজুর্বেদীয় ছিলেন। যজুর্বেদী মানে যজুর্বেদ সম্পর্কে আর কি দীক্ষা নিয়েছিলেন, যজুর্বেদ সম্পর্কে জ্ঞান সম্পন্ন ছিলেন। ঠিক আছে, সেজন্য যজুর্বেদী এখানে লেখা আছে। ত্রিপ্রবর, ঠিক আছে, এগুলো সব কিন্তু গোত্র আর কি। ঠিক আছে, ভীরা বংশীয়, সেজন্য গোত্র মানে যজুর্বেদ সম্পর্কিত যে আর কি, যে শাস্ত্র শিক্ষা নিয়েছিলেন সেই জন্য আর কি যজুর্বেদ গোত্র হয়ে গেছে। ঠিক আছে, তো গোত্র এরকম গোত্রের কিন্তু রয়েছে, গোত্রের যারা রয়েছে মানে তাদের বংশীয় গোত্র আর কি। ঠিক আছে, এবার দেখুন জন্মস্থান কোথায়, এই এই প্রশ্নটা এই স্টেটে খুবই আসে যে অম্বিকা দত্ত ব্যাসের জন্মস্থান কোথায়, তাহলে বলবেন রাজ্য হচ্ছে রাজস্থান। ঠিক আছে, জেলা কোথায়, জেলা হচ্ছে জয়পুর, গ্রাম হচ্ছে রাওয়াত জি কা ধুলা। এবার দেখুন এটা কেন, এটা হিন্দি ওয়ার্ডের মতোই আমি রেখেছি কথাটা, কেন না হলে ধরুন না বুঝতে পারেন, সেই জন্য হচ্ছে পরীক্ষার সময় আমরা প্রশ্নগুলো দিয়ে দেয় কিছু কিছু প্রশ্ন, সেই জন্য আমি চেষ্টা করেছি এটা হিন্দিতেই রাখার জন্য। তাহলে গ্রাম দেখুন কি রয়েছে, রাওয়াত জি কা ধুলা, মহল্লা, এটাও হিন্দি কথা রেখেছি, মহল্লা হচ্ছে সিলাবাটি। এরপরে দেখুন জন্মকাল আমরা চলে যাব, তার যে জন্ম সময় সেটা আমরা জানবো। না হচ্ছে বিক্রম সংবৎ, মানে সন আর কি, যেটা আশা করা হচ্ছে 1915 সালের চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। ঠিক আছে, তাহলে দেখুন 1915 সালের চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, বা খ্রিস্টাব্দ কত বলা হচ্ছে কত, যে 1858 খ্রিস্টাব্দ। এবং তার মৃত্যু কত না, বিক্রম সংবিত বলছে যে 1957 সালের মার্গ শীর্ষ অগহন মাসের, মানে অগহন মানে যে অঘ্রাণ মাসের আর কি। ঠিক আছে, মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, জন্ম মৃত্যুকাল সম্পর্কে যেটা বললাম সেটা একটু দেখে রাখবেন, তাহলে এগুলোর উপরও প্রশ্ন হয়, মানে যেগুলো দেখুন যা রয়েছে চেষ্টা করা হয়েছে অতি সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত আকারে লেখার, মানে খুব বেশি লেখা হয়নি যাতে হচ্ছে পড়তেও অসুবিধা হয়ে যায়, বা পরীক্ষার সময় যখন পরীক্ষাতে আপনার অ্যান্সার করবেন, যাতে এতগুলো টপিক একসাথে যখন পড়বেন যাতে অসুবিধা না হয়, তো সেই রকম সেই কথাটা মাথায় রেখেও মোটামুটি ছোটই করা হয়েছে টপিকটা। এবার দেখুন তার কর্মস্থল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। বলছে তিনি কাশীতে অধ্যয়ন ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে কর্মস্থল কি বলছেন, যে তিনি কাশীতে অধ্যয়ন ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, কাশীতে পড়াতেন, মানে নিজেও পড়তেন এবং পড়াতেন ওর। তার মোট যে রচনা, তাহলে যদি জিজ্ঞেস করে অম্বিকা দত্ত ব্যাস কতগুলি গ্রন্থ রচনা করেন, তাহলে কি বলবেন 78টা গ্রন্থ রচনা করেছে। ঠিক আছে, এবার এই 78টা গ্রন্থ মনে রাখার দরকার নেই, মানে দেবেও না সেরকম আর কি, কিন্তু সর্বমোট যে গ্রন্থটা সেটা কিন্তু দিতে পারে। তাহলে হচ্ছে মোট কতগুলো গ্রন্থ না, 78টি গ্রন্থ পাওয়া যায়। এবার দেখুন তার যে রচনা সময়ের মধ্যে অন্যতম হচ্ছে শিবরাজ বিজয়। এই শিবরাজ বিজয় হচ্ছে এক ধরনের উপন্যাস, এবং এটাকে ঐতিহাসিক উপন্যাসও বলা যায়। প্রশ্ন দেবে যে এটা কি ধরনের রচনা, তাহলে কি বলবেন ঐতিহাসিক, নিচেও কথাটা ইউজ করেছি আমি, নিচে পেজেই দেখবেন সেখানে আছে। তো শিবরাজ বিজয় হচ্ছে, তাহলে যদি বলে তাহলে বলবেন যে ঐতিহাসিক উপন্যাস হচ্ছে শিবরাজ বিজয়। এবার নাটক দেখুন কি বলছেন, যে নাটক কি লিখেছেন, সামবতম। তাহলে সামবতম নামক তিনি কিন্তু নাটক লিখেছেন, এবং মাত্র 22 বছর বয়সে এটা হচ্ছে রচিত, মাত্র 22 বছর বয়সে এটা কিন্তু রচনা করা হয়।
আর কি বলছে, আর আরো রচনার মধ্যে সমপ্রথমটা অন্যতম, যেটা বয়স জিজ্ঞেস করে নিতে পারে। রত্নাষ্টক আছে দেখুন, কথা কুসুমম ইত্যাদি। তাহলে যদি মোটামুটি বলে, তাহলে এই যে চারটে রচনা, সংস্কৃত রচনার মধ্যে চারটে মনে রাখবেন। শিবরাজ বিজয় তো মেনলি ইম্পর্টেন্টই, এবং সাম্যবতমটা খুবই দিয়ে থাকে, যে সাম্যবতম এই রচনার নাটকটি কার রচনা, এরকম দিতে পারে আর কি। ঠিক আছে, তখন বলবেন যে শিবরাজ মানে অম্বিকা দত্ত ব্যাসের। ঠিক আছে, বা কোথা, মানে হ্যাঁ এরকমই দেবে আর কি, এর থেকে কিছু দেবে না। তার থেকে কত বছর বয়সে এটা লিখেছিলেন, বাস এটা। রত্নাষ্টক রয়েছে, কথা কুসুমম ইত্যাদি রয়েছে। এবার দেখুন আমাদের সংস্কৃত রচনা হয়ে গেল, কিন্তু হিন্দু রচনা রয়েছে। তাহলে হিন্দি রচনা তিনি কি লিখেছেন, না বলছে দেখুন, বিহারি বিহার, কুণ্ডলিয়া ছন্দে। কুণ্ডলিয়া বলে একটা ছন্দ রয়েছে। যেমন আমরা হচ্ছে সমবৃত্ত ছন্দ পড়ি, এবার সমবৃত্ত ছন্দের মধ্যে খুব স্বল্প রয়েছে বিষয়টা। ঠিক আছে, তো সেই জন্য কুণ্ডলিয়া ছন্দ আমরা আলাদা করে সমবৃত্ত ছন্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়ও না, পড়তেও হয় না। তো সেই ছন্দ যদি পরীক্ষায় আসে, মানে এরকম এক্সপ্লেন কিছু করতে দেয় না বা দেবেও না। তবে কুণ্ডলিয়া ছন্দটা যদি বলে যে বিহারি বিহার এটা কোন ছন্দে রচিত, এটা যে রচনাটি, তাহলে বলুন কুণ্ডলিয়া ছন্দে। পত্রিকা দেখুন কি বলছে, পত্রিকা সম্পাদনা বলছে, পীযূষ প্রবাহ নামক পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে তিনি কার সম্পাদক ছিলেন, না পীযূষ প্রবাহ নামক পত্রিকার তিনি কিন্তু সম্পাদন ছিলেন। এবার এই যে অম্বিকা দত্ত ব্যাস রয়েছেন, এই অম্বিকা দত্ত ব্যাসের বেশ কিছু উপাধি পাওয়া যায়। যেমন হচ্ছে দেখুন, আগের রচনাগুলোর মধ্যে পড়েছেন ভারবীর কিছু মানে আর কি উপাধি, বা যা যে কোনো তোর কবিতা পড়বেন, কালিদাসের কিছু উপাধি পাবেন। ঠিক আছে, যাই পড়বেন, অভিজ্ঞান শকুন্তলম এখন আমি পড়াইনি, তো অভিজ্ঞান শকুন্তলম আর কি সামান্য পরিচয় পড়াবো, তখন আর কি বিষয়টা বলে দেবো। কারণ সামান্য পরিচয় বলতে দেখুন দুটোই মোটামুটি বাকি আছে। একটা হচ্ছে যে আপনার কাব্য বিষয়ক আলোচনা, একটা ছোট্ট রচনা রয়েছে যেটা কাব্য দীপিকা, আপনাদের পড়তে হবে, তো সেটা একটা। আর ওই অভিজ্ঞান শকুন্তলম, তাহলে এটা হলেই মোটামুটি সাহিত্যের পাঠ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে কালিদাসের কিছু উপাধি থাকতে পারে, ভাষার কিছু উপাধি থাকতে পারে। সেরকমই এখানে কি হচ্ছে, এখানেও আমরা পাচ্ছি যে যিনি অম্বিকা দত্ত ব্যাসজি আছেন, তার কিছু উপাধি। তাই দেখুন, সুকবি, তাকে সুকবি নামে ডাকা হয়। এবার সেটা কোথায় থেকে পাওয়া হয়, কোথা থেকে প্রাপ্ত, না কে দিয়েছেন উপাধিটি, বলছে ভারতেন্দু হরিশ্চন্দ্র ও কাশী কবিতাবর্ধিনী সভা কর্তৃক। তাহলে এরাই কিন্তু সুকবি উপাধি দিয়েছেন। ঠিক আছে, কোথা থেকে, ভারতেন্দু হরিশ্চন্দ্র ও কাশী কবিতাবর্ধিনী সভা কর্তৃক প্রাপ্ত। বেশ। এবারে দেখুন হচ্ছে ঘটিকা শতক। ঘটিকা শতক তাহলে বলছে কি, ব্রহ্মামৃতবর্ষিণী সভা কর্তৃক। তাহলে এখান থেকে তাকে ঘটিকা শতক উপাধি দেওয়া হয়। তারপরে দেখুন আরো রয়েছে শতবধান, একসঙ্গে শত বিষয়ে, মানে শত বিষয় মনে রাখার দক্ষতা রয়েছে, তাই জন্য তাকে শতবধান, মানে কোনো কিছু টপিক যদি বলেন তাহলে 100টা বিষয় তিনি মনে রাখতে পারতেন, সেই জন্য তাকে শতবধান বলা হয়েছে। ভারত রত্ন তাকে দেওয়া হয়েছে, কাশীর মহাসভা থেকে দেওয়া হয়েছে, কাশীর যে মহাসভা রয়েছে সেই সংস্থা থেকে কি হয়েছে, তাকে কি উপাধি দেওয়া হয়েছে, না ভারত রত্ন। আরো দেখুন বলছে অভিনব বাণ, আধুনিক বাণ, এগুলো বিভিন্ন দিয়েছেন। কোথা থেকে প্রাপ্ত হয় সেগুলো স্পষ্টীকরণ নয়, কিন্তু শোনা যায় তথাকথিতভাবে, লোকমুখে প্রচলিত এগুলো। তো সেই জন্য এটা বলছে যে অভিনব বাণ, আধুনিক বাণ। ঠিক আছে, তারপরে 6 নম্বর হচ্ছে ভারত ভূষণ, আর হচ্ছে 7 নম্বর হচ্ছে মহাকবি। এবারে দেখুন বলছে প্রথম ঐতিহাসিক উপন্যাস, তাহলে তিনি যে প্রথম ঐতিহাসিক উপন্যাস রচনা করেছেন তার নাম কি, না তার নামই হচ্ছে কিন্তু শিবরাজ বিজয়। এবং এর যে প্রণেতা, তাহলে কে লিখেছেন, অম্বিকা দত্ত ব্যাস, এটা তোমরা জানি। আরো দেখুন যেগুলো হচ্ছে সেগুলো আলাদা করে আমি দিয়েছি, বিহারি বিহার খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আবার এটা দিয়েছি, যে নামক গ্রন্থে ব্যাসজি, ব্যাসজি মানে যে অম্বিকা দত্ত ব্যাস আর কি, তার সংক্ষিপ্ত জীবনী লিপিবদ্ধ করেছেন। তাহলে প্রশ্ন হতে পারে যে অম্বিকা দত্ত ব্যাস তার যে জীবনী সেটা কোথায় লিপিবদ্ধ করেছেন, না বিহারি বিহার নামক গ্রন্থে তিনি কিন্তু লিপিবদ্ধ করেছেন। আর কি বলা হচ্ছে দেখুন, প্রায় 12 বছর বয়স, তাহলে তার বয়স যখন 12 বছর, তখন কি যে ধর্মসভার দ্বারা আয়োজিত পরীক্ষায় তিনি পুরস্কার লাভ করেন। বিহারে আরো কি বলছে, যে সংস্কৃত সঞ্জীবনী সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে আপনাকে বলতে হবে যে প্রশ্ন হতেই পারে যে সংস্কৃত সঞ্জীবনী সমাজ কে রচনা করেন, কে গঠন করেন, কে প্রতিষ্ঠা করেন, যাই দেবে, তখন বলবেন যে অম্বিকা দত্ত ব্যাস। আর কি বলছে, মাত্র 10 বছর বয়সে থেকেই ব্যাসজি কাব্য রচনা শুরু করেন। তাহলে ভাবুন যে কত ছোটই থেকে তিনি তার কাব্যের যে কলম, কাব্যের জন্য কলম কিন্তু ধরে ফেলেছিলেন। তাহলে মাত্র 10 বছর থেকেই কিন্তু তিনি তার কাব্য জগৎটা শুরু করেন।
আচ্ছা, আর কি বলা হচ্ছে দেখুন, ব্যাসজি 1870 খ্রিস্টাব্দে শিবরাজ বিজয় নামক রচনা করেন। তাহলে কত সালে রচনা করেন দেখুন, এটাই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে মুখ্যত এটা দিতে পারে যে কত সালে তিনি রচনা করেন, তাহলে কি বলবেন যে 1870 খ্রিস্টাব্দে রচনা করেন, যা কি হচ্ছে 1901 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে কাশি থেকে প্রকাশিত হয়। তাহলে দেখুন, মানে তিনি লিখে চলে গেছেন কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়নি, প্রকাশিত হয়েছে তার পরে, তাই না? সেই জন্য দেখুন লেখা আছে যে 70 সালে তিনি লিখে ফেলেছেন, কিন্তু 1901 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে কোথা থেকে প্রকাশিত হয়, না কাশি থেকে সেটা কিন্তু প্রকাশিত হয়। আর কি বলছে যে তিনি পাটনার গভর্নমেন্ট সংস্কৃত কলেজে অধ্যাপক ছিলেন। আর ভাষণ সাহিত্য সৃষ্টি ছাড়াও চিত্রাঙ্কন তিনি, যেগুলো ভাষা রচনা ছাড়াও বলছে যে যেগুলো তিনি করতেন আর কি। তাহলে কি বলছে তখন ভাষণ সাহিত্য সৃষ্টি করতেন, তাছাড়া কি বলছেন চিত্র অঙ্কন করতেন, অশ্ব আরোহণ, ঠিক আছে, সঙ্গীত, দাবা খেলায় ব্যাসজির বিশেষ আগ্রহ ছিল। তাহলে এই বিষয়ের প্রতি তার কিন্তু আগ্রহ ছিল। আচ্ছা, তাছাড়াও দেখুন বাদ্যযন্ত্র কিছু বাজাতে পারতেন, যেমন হচ্ছে সেতার, সিতার বলা হয় ভালো ভাষায়, সিতার, হারমোনিয়াম, জল তরঙ্গ, আর হচ্ছে মৃদঙ্গ, ঠিক আছে। তো এই যে চারটে প্রিয় তার, কিন্তু তার কাছে চারটি প্রিয় বাদ্যযন্ত্র ছিল, মানে তার মানে প্রিয় আর কি, ঠিক আছে। এবার ব্যাস কি ছিলেন যে হিন্দি, সংস্কৃত, ইংরেজি এবং বাংলা ভাষায় দক্ষ ছিলেন, ঠিক আছে। তো তার যে দক্ষতা সেটা কিন্তু কি হচ্ছে হিন্দি, সংস্কৃত, ইংরেজি, বাংলা। দেখবেন যে এই বিষয়টা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো যে নতুন কোনো যখন ফর্ম যখন ফিল আপ করবেন, তো ফর্ম ফিল আপের সময় দেখবেন যে ভাষা আছে মানে মানে দেওয়া থাকে বা চাওয়া হয় যে আপনি কোন কোন ভাষার মধ্যে দক্ষতা অর্জন করছে, মানে কোন ভাষাটা বলতে সমর্থ আর কি। তখন আমরা ধরুন আমাদের মাতৃভাষা দিয়ে দিই, ইংলিশ দিয়ে দিই, আর যদি সংস্কৃত বলতে পারি সংস্কৃত, হিন্দি বলতে পারলে হিন্দি। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেখানে কি বলছেন যে তিনি কিন্তু হিন্দি বলতে পারতেন খুব ভালো, সংস্কৃত, ইংরাজি এবং বাংলা ভাষা কিন্তু পারদর্শী ছিলেন। আর কি বলা হচ্ছে যে তিনি ন্যায়, ব্যাকরণ, বেদান্ত দর্শনে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আচ্ছা, এরপরে দেখুন তাকে ঘটিকা শতক উপাধিতে ভূষিত করা হয়, ঠিক আছে। এবার সেটা কেন করা হয় সেটা দেখুন, বলছে একটি ঘড়ি অর্থাৎ 24 মিনিট, মানে একটি ঘড়ি মানে ওই ঘড়ি না, মানে আমরা বলি না যে এক ঘড়ি, হ্যাঁ, মানে ঘড়ি মানে সময়, এখানে ওই ঘড়ি ব্যাপারটা নয়, হ্যাঁ, মানে যেমন হয় না যে ধরুন একটা গান রয়েছে সোনু নিগমের, যে হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ধূপ হ্যায় ছাও কভি কভি হ্যায় ধূপ জিন্দগি, হর পল ইহাঁ জি ভর জিও, जो है समा कल हो ना। তো এই যে রয়েছে, তাহলে দেখুন এই যে হর ঘড়ি বদল রহি হ্যায়, তাহলে মানে মানে প্রত্যেকটা সময়, তাহলে এই যে সময় বা ঘড়ি বা পল, হিন্দি শব্দ এগুলো যদিও, তাহলে এগুলো কি হয় যে 24 মিনিটকে কাউন্ট করা হয়, ঠিক আছে। মানে 24 মিনিটকে এক ঘড়ি বা এক পল এরকম কিন্তু বলা হয়। আচ্ছা, তাহলে দেখুন এখানে বলছে 24 মিনিটে তিনি কিন্তু কি করেছিলেন, 100টি শ্লোক রচনা করে দিয়েছিলেন, বা 100 শ্লোক রচনা তার ক্ষমতা ছিল, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শ্লোক রচনা করে দিতেন আর কি। তার জন্য তাকে ঘটিকা শতক কিন্তু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে এর রিজনও জিজ্ঞেস করতে পারে, তাহলে রিজনটা তখন বলে দিলাম। আর কি বলছে, একসঙ্গে 100টি প্রশ্ন শুনে সেই প্রশ্নের উত্তর একই ক্রমে দিতে পারার অসাধারণ ক্ষমতা থাকায় তাকে শতবধান উপাধিতে ভূষিত করা হয়। তবে দুটো দেখুন, দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট এবং দুটো বিষয় কিন্তু মনে রাখার মতো। একটা হচ্ছে কি, ঘটিকা শতক কেন, না তিনি 24 মিনিটের মধ্যে কি হচ্ছে 100টি শ্লোক রচনার মতো দক্ষতা তার মধ্যে ছিল। আর ধরুন শতবধান কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে একসঙ্গে 100টি প্রশ্ন শুনে, ঠিক আছে, একসঙ্গে 100টি প্রশ্ন শুনে যে ক্রমান্বয়ে উত্তর দিতেন। মানে আপনি ধরুন 1 নম্বরে প্রশ্ন করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর বললেন, তো 1 নম্বর প্রশ্ন 1 নম্বরে প্রথমেই বলতেন, 10 নম্বরে 10 নম্বর ক্রমেই বলতেন, মানে ক্রমান্বয়ে আর কি উত্তরটা দিতেন। মানে ভাবুন যে 100টা প্রশ্ন তিনি মনে রাখতেন কিভাবে, যে হ্যাঁ হ্যাঁ এই এই ব্যক্তি আমাকে এত এত এই এই প্রশ্ন করেছেন এবং কত নম্বর প্রশ্ন, সেগুলো মনে রাখতেন এবং সেইভাবেই কিন্তু ক্রমান্বয়ে উত্তর দিতে পারতেন। আচ্ছা, এবার দেখুন সেই জন্য তাকে শতবধন উপাধিতে ভূষিত করা হলো। আচ্ছা, আর কি বলছে, মাত্র 42 বছর বয়সে 1957-তে এই যে অম্বিকা দত্ত ব্যাসজি কি হয়েছে পঞ্চতত্ত্বে বিলীন হন, মানে তিনি তার মৃত্যু ঘটে। তার পিছনে তিনি রেখে যান এক নববর্ষীয় পুত্র এবং এক কন্যা, মানে তার যে পুত্র মৃত্যুর পর তিনি রেখে যান, এবং এক কন্যা, স্ত্রী, যারা অসহায় অবস্থায় রয়েছে। তো মোটামুটি ধরুন
এই যে বিষয়, তাহলে এটা হলো সামান্য পরিচয় বলা হলো, এবং সামান্য পরিচয় কার বলা হলো? অম্বিকা দত্ত ব্যাস। ঠিক আছে, তাহলে অম্বিকা দত্ত ব্যাস কি কি রচনা করেছেন, তাকে কি কি উপাধিতে ভূষিত করা হয়, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানলাম। এবার হচ্ছে যে মূল যে শিবরাজ বিজয়, সেটার সংক্ষিপ্ত একটু পরিচয় জেনে নেব। তাহলে দেখুন, এটা প্রথমে বলছে যে লেখক হচ্ছে অম্বিকা দত্ত ব্যাস। বিধা বা কাব্য বিধা বা ধরন, মানে কি ধরনের কাব্য না, বলছে ঐতিহাসিক, এটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। এবার হচ্ছে বিভাজন, বিভাজন দেখুন বলছে যে 3টি বিরাম এবং 12টি নিঃশ্বাস, প্রত্যেকটি বিরামে 4টি নিঃশ্বাস। আচ্ছা, এটা ধরুন একটা উদাহরণ দিই। মানে ধরুন আপনি আহ যে কোনো একটা জায়গা বলি, যে হাওড়া স্টেশন থেকে বর্ধমান আসছেন ধরলাম। এবার হাওড়া স্টেশন থেকে যে বর্ধমান আসছেন, তাহলে হচ্ছে যে এক্সপ্রেস ট্রেনে আসছেন, বা বা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিলাম, কারণ এক্সপ্রেস ট্রেন এখানে বোঝালে একটু অন্যরকম হয়ে যাবে। লোকাল ট্রেনে আসছে, ঠিক আছে। এবার লোকাল ট্রেনে যখন আসবেন, দেখবেন যখন ট্রেনটা জংশনে দাঁড়ায়, কোনো জংশনে, সেখানে কিন্তু টাইমটা বেশি দাঁড়ায়, মানে 3-4 মিনিট দাঁড়াতে পারে। কিন্তু ছোট ছোট স্টেশনে কতক্ষণ দাঁড়ায়? 30 সেকেন্ড, খুব বেশি হলে 1 মিনিট, তার বেশি কিন্তু দাঁড়ায় না। তাহলে যেটা হচ্ছে মাথায় রাখবেন সহজ ট্রিক, যে কি, যে বিরাম, বিরাম মানে হচ্ছে রেস্ট, তাই না? রেস্ট মানে হচ্ছে বেশি। আর আমরা যেমন নিঃশ্বাস, মানে নিঃশ্বাস কি সঙ্গে সঙ্গে নিচ্ছি, ধরুন এই একবার ধরুন শ্বাস নিলাম, তাহলে কতটুকু টাইম, তাই না? তাহলে হচ্ছে আমরা শ্বাস বেশি নিই, বিরাম কম নিই। তাই হচ্ছে বিরাম হচ্ছে কি, হচ্ছে বিরাম হচ্ছে কম। সেখানে 4টি বিরাম, 4টি নিঃশ্বাস, এখানে দেখুন প্রত্যেক বিরামে, মানে এখানে বলছে যে কি 3টি বিরাম, ঠিক আছে, মাথায় রাখবে যে 3টি বিরাম রয়েছে। তাহলে বিরাম কম হবে বলেছি, রেস্টটা কম হবে, এবং 12টি নিঃশ্বাস রয়েছে। তাহলে 12টি নিঃশ্বাস মানে হচ্ছে, ছোট ছোট ধরে নিন যে 12টা ছোট ছোট স্টেশন রয়েছে, যার মধ্যে জংশনও রয়েছে। কটা জংশন রয়েছে না, 3টে বিরাম রয়েছে, 3টে জংশন রয়েছে, এবং প্রত্যেকটি বিরামে 4টি করে নিঃশ্বাস রয়েছে, ঠিক আছে। প্রত্যেক বিরামে 4টে করে নিঃশ্বাস রয়েছে, তাহলে 3 4 12 হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখো। আচ্ছা, প্রধান রস হচ্ছে দেখুন বীর রস, যেহেতু এখানে মানে যুদ্ধ বিধি রয়েছে, সেহেতু এটা বীর রসের অন্তর্ভুক্ত। উপজীব্য হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ ঘটনাকে কেন্দ্র করে এটা নেওয়া হয়েছে। নায়ক হচ্ছে, দেখুন জিজ্ঞেস করবে যে শিবরাজ বিজয়ের নায়ককে, তাহলে শিবাজি হচ্ছে নায়ক। কাহিনী হচ্ছে কি, শিবাজির যে জীবন চরিত, শিবাজির জীবনের উপর কেন্দ্রীভূত করে কিন্তু এটা বলা হয়েছে বা রচনা করা হয়েছে। বেশ, এবার দেখুন এখানে কে কে চরিত্র আছে সেইটা একটু দেখে নেব। সেই চরিত্রগুলো দেখবেন, মানে দিতে পারে যে ধরুন একটা দিয়ে দিল শায়েস্তা খাঁ, এটা কোথাকার চরিত্র, তাই না? দিতে পারে, তাহলে সেরকম ভাবে দেখে রাখতে হবে। তাহলে দেখুন বলছে শিবাজি, গৌর সিংহ, শ্যাম সিংহ, ব্রহ্মচারী গুরু, যোগীরাজ, সৌবর্ণী, সাহাবুদ্দিন, মাল্যশ্রী, ঠিক আছে, আফজল খাঁ, শায়েস্তা খাঁ, রঘুবর সিংহ, জওয়ান যুবক, যশবন্ত সিং, ঔরঙ্গজেব, রসনারি, রোশন আরা, মানে রসনারিকে রোশন আরা রূপেও কিন্তু, নামেও কিন্তু তিনি অভিহিত। তাহলে দেখুন এই যে রয়েছে, এগুলো ক্যারেক্টারগুলো মনে রাখবেন, যে এই যে শিবরাজ বিজয়ের ক্যারেক্টারগুলো কি কি ক্যারেক্টার রয়েছে। এবার দেখুন উপন্যাস সংক্রান্ত যে তথ্য সেটা বলে দিই। বলছে শিবরাজ বিজয় রচনা করা হয় কত সালে, এটা আবার বলা হচ্ছে কি, যে 1870 সালে, এবং তা 1901 সালে কাশী থেকে প্রকাশিত হয়। এটি সংস্কৃত সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস। তাহলে মাথায় রাখবেন, এটি সংস্কৃত সাহিত্যের মধ্যেও কিন্তু প্রথম ঐতিহাসিক উপন্যাস। মানে উপন্যাস হতে পারে, কিন্তু প্রথম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে কিন্তু শিবরাজ বিজয়, তারা জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। আচ্ছা, বৈশিষ্ট্য সমূহ তাহলে দেখে নিন। ওই একই বিষয় লিখেছি আবার, যে শিবরাজ বিজয়ের পুরো কাহিনী 3টি বিরাম ও 12টি নিঃশ্বাসে বিভক্ত, প্রত্যেক বিরামে 4টি করে নিঃশ্বাস আছে। এই উপন্যাসে 2টি সমান্তরাল ধারার বর্ণনা পাওয়া যায়। একটির নায়ক হলেন শিবাজি, অপরটির নাম হচ্ছে রঘুবর সিংহ। তাহলে এখানে নায়ক হিসেবে কিন্তু দুজনকে কেন্দ্রীভূত করা হয়েছে উপন্যাসে। মানে একদিকে শিবাজি যুদ্ধ করেছিল চলেছেন, একদিকে ধরুন রঘুবর সিংহ যুদ্ধ করে চলেছেন, দুটো ক্যারেক্টার রয়েছে। তো মাথায় রাখবেন, সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে দুটি, যে নায়কের যে সেটা দুটি প্রাধান্য গ্রহণ করা হয়েছে। মূলত কিন্তু নায়ক হচ্ছে কি শিবাজি, হ্যাঁ। এই কাব্যে বীর রস প্রাধান্য রয়েছে। লেখক অম্বিকা দত্ত ব্যাসের প্রিয় অলংকার বিরোধাভাস। তাহলে জিজ্ঞেস করতে পারে যে এখানে সর্বাধিক কোন অলংকারের প্রয়োগ করা হয়েছে। মানে ধরুন বললো না যে অম্বিকা দত্ত ব্যাসের প্রিয় অলংকার কি, মানে দেখুন যেটা মানুষের প্রিয় হবে সেটাই তো বেশি ইউজ করবে। তাহলে আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে বলুন তো, যে শিবরাজ বিজয়ে সর্বাধিক কোন অলংকারের প্রয়োগ হয়েছে, তখন বলবেন বিরোধাভাস। শিবরাজ বিজয় কি হচ্ছে পাঞ্চালী রীতি, তাহলে রীতি সম্পর্কেও জিজ্ঞেস করবে, তাহলে রীতি এবং কি যে অলংকার, এটা কিন্তু জিজ্ঞেস করতেই পারে।
তাহলে বলবেন যে পাঞ্চালী অলঙ্কার বা পাঞ্চালী অলঙ্কার বলছি, পাঞ্চালী রীতি, ঠিক আছে। আর অলঙ্কার হচ্ছে আপনার বিরোধাভাস। ব্যাসজি কি বলছে, এই গ্রন্থে মুঘল বংশের সমাজের এক চমৎকারী চিত্রণ করেছেন, তাহলে মুঘল সাম্রাজ্যের যে বিষয় সেটাই কিন্তু মূলত তুলে ধরেছে। এবার দেখুন মোটামুটি শিবরাজ বিজয় যেটা আমরা দেখলাম, এবার মূল কাহিনীতে যাবো, যে তার কাহিনী বিন্যাস কি ছোট করে আমরা জাস্ট দেখবো আজকে। আজকে আহ, বেশি আলোচনার দিকে যাব না আমরা, কারণ হচ্ছে যেহেতু রেকর্ড করছি ক্লাসটা, এবং আজকে সমস্যাও হয়েছে সকলের একটু, যে নেটওয়ার্কের জন্য কেউ শুনতে পাচ্ছেন না। তো এখান থেকেই নেটওয়ার্কটা আমি বুঝতে পারছি, এখানে আমার এখান থেকে প্রচন্ড সমস্যা আজকে। তো বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখনো হচ্ছে। তো সেই জন্য কিন্তু নেটওয়ার্কটার গন্ডগোল কিন্তু থেকে গেছে। তো যাই হোক, সেই জন্য রেকর্ডটা শুনে নেবেন একটু, মানে আমি সেই জন্য বলছি যে নেটওয়ার্কের জন্য আমি এটার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। ঠিক আছে, দেখুন তাহলে হচ্ছে উপন্যাসের কাহিনী। তাহলে বলছে শিবাজির যুগে প্রতি 2 ক্রোশ অন্তর একটি করে আশ্রম গড়ে উঠেছিল। মানে শিবাজি যখন রাজ্য শাসন করতেন, ঠিক আছে, তখন কি হচ্ছে 2 ক্রোশ অন্তর অন্তর কি ছিল, আশ্রম ছিল, যারা মুসলমানদের গতিবিধির উপর নজর রাখতো। মানে মুসলমানরা কি করছেন না করছেন, হ্যাঁ, যে তারা ক্ষয়ক্ষতির চেষ্টা করছেন কিনা কারোর উপর, সেটা কিন্তু নজর রাখতো। মানে হিন্দুদের প্রতি তো আগে তখন প্রচন্ডভাবে তারা লাঞ্ছনা শিকার ছিল, মুঘল সাম্রাজ্যের সময় কি হচ্ছে, মানে অত্যাচার চালানো হতো লোকজন। তো সেই জন্যই বলা হয়েছে যে যারা মুসলমানদের গতিবিধির উপর নজর রাখতো। আর দেখুন বলছে বিজাপুর বলে একটা জায়গা আছে, সেই বিজাপুর দরবার শিবাজির বিরুদ্ধে যুদ্ধের জন্য আফজল খাঁকে প্রেরণ করে। তাহলে কি হচ্ছে, মানে বিজাপুর দরবার সেখানে হচ্ছে শিবাজিকে কি করলেন, যে শিবাজির বিরুদ্ধে যে যুদ্ধের জন্য আহ্বান জানানো হয় কাকে, যে আফজল খাঁকে বলা হয় যে তুমি কিন্তু শিবাজির সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও, মানে মানে তোমাকে কিন্তু লড়তে হবে শিবাজির সাথে, ঠিক আছে। তখন শিবাজি প্রতাপ দুর্গে অবস্থান করেছিল, মানে প্রতাপ নামক একটা দুর্গে তিনি কিন্তু ছিলেন সে সময়, ঠিক আছে। আফজল খাঁ কি হচ্ছে ভীমা নদীর তীরে মানে শিবির স্থাপন করে। এবার দেখুন, মানে শিবাজিকে যে হঠাৎ করে হত্যা করবেন বা তার সঙ্গে যুদ্ধ করবেন, যুদ্ধের সময় তাকে নিহত করবেন, তো এটা তো অত সহজ নয়। শিবাজির যথেষ্ট পাওয়ার রয়েছে। এবার সেই ক্ষেত্রে তার গতিবিধির উপর নজর রাখতে হবে, যে তিনি কি করছেন, কখন সুযোগ সুবিধা পাবো আর কি, তখনই তাকে নিধন করবো, ইত্যাদি ইত্যাদি কিন্তু তার মধ্যেও চিন্তা ভাবনা চলছিল। কার মধ্যে না, আফজল খাঁ। এবং আফজল খাঁ কি বলছিলেন, ভীমা নদীর তীরে কিন্তু তিনি শিবির মানে শিবির স্থাপন করেছিলেন। শিবির মানে হচ্ছে আগেকার দিনে তাঁবু খাটিয়ে ধরুন থাকা হতো, ঠিক আছে। তো বলছে বিজাপুরের শাসক মিথ্যা সন্ধির মাধ্যমে শিবাজিকে বন্দি করতে চেয়েছিল। যে আগেকার দিনে দেখুন কি হতো, যে সন্ধি হতো, মানে সন্ধি চুক্তি মানে কি হতো, ধরুন রাজা রাজা মিলিত হলো, মানে তাদের বলতো যে হ্যাঁ দেখুন, আপনারও কোনো ক্ষয়ক্ষতি করবো না, আপনিও আমার কোনো ক্ষয়ক্ষতি করবেন না, এটার জন্য এই চুক্তি থাকলো, এটা মেনে চলুন, ঠিক আছে। মানে এটার উপর কিছু কর নির্ধারণ করা হতো বা বিভিন্ন রকম যেগুলো চলতো, ঠিক আছে। অনেকে কি করতো, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা সন্ধি করতো, ঠিক আছে। তো কিন্তু দেখুন এখানে বলা হয়েছে যে না, মানে তারা চেয়েছিল সন্ধি করার জন্য, কিন্তু এটা মিথ্যা প্ররোচনা ছিল তাদের কাছে, শিবাজিকে ছল কপটের দ্বারা তাকে মারার জন্য কিন্তু বিজাপুরের শাসক মিথ্যা সন্ধি কিন্তু রটেছিল আর কি, মানে বন্দি করতে চেয়েছিল কাকে, শিবাজি। এই সময় বিজাপুর দরবারের এক জবন গুপ্তচর গোপন বার্তা নিয়ে যাত্রা করছিল, পথে সে এক ব্রাহ্মণ কন্যাকে অপহরণ করে। তাহলে দেখুন বিজাপুর দরবারে এক জবন গুপ্তচর কি হচ্ছে, যে জবন গুপ্তচর ছিলেন, মানে যিনি কার উপর নজর রাখছিলেন, এই শিবাজির উপর। তো তিনি কি করছিলেন, হঠাৎ করে পথে যেতে যেতে একটা ব্রাহ্মণ কন্যা ছিল, এবং সেই ব্রাহ্মণ কন্যাকে কিন্তু অপহরণ করলেন। তারপরে কি বলছে, কিন্তু হঠাৎ একটি ভালুক আসায় সেই জবন কন্যাটিকে ফেলে দিয়ে এক শালমলি বা শালমলি বৃক্ষে বলে তো সেই রকম বৃক্ষের উপর কিন্তু উঠে পড়ে, ঠিক আছে। তো এখানে দেখুন বলছে যে সেই জবন যুবক, মানে মুসলিম যুবকই তিনি, তিনি কি হচ্ছেন, যে একজন কন্যাকে, ব্রাহ্মণ কন্যাকে দেখতে পায় এবং তাকে অপহরণ করার চেষ্টা করে। এবার দেখুন অপহরণ করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, তখন একটা কোথাও থেকে একটা ভালুক এসে যায়, এবং তিনি ভয় মানে ভীতিবশত তিনি কিন্তু গাছে উঠে পড়ে, ঠিক আছে, শালমলি বৃক্ষের উপর কিন্তু উঠে বসে। তো বলছে ব্রহ্মচারী গুরুর শিষ্য, মানে আশ্রমের সামনেই আশ্রম ছিল, তো তাকেই সেই বলছে ব্রহ্মচারী গুরু, যিনি তার দুজন শিষ্য ছিল, কে প্রধান শিষ্য আর কি, গৌর সিংহ আর শ্যাম সিংহ। তাহলে সে কি করেন, সেই কন্যাটিকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে আসেন। মানে এবং কি বলছে, এবং পরবর্তীতে গৌর সিংহ সেই জবন গুপ্তচরকে হত্যা করে। তাহলে যে মানে অপহরণ করেছিল, পরবর্তীকালে আমরা যদি ঘটনা বিন্যাস করি, তখন শিবরাজ বিজয় তখন গোটাটা পড়ছি না আমরা, মানে প্রথম নিঃশ্বাসই যদি আমাদের কি হচ্ছে, মূলত সিলেবাসের বিষয়, মানে প্রথম নিঃশ্বাসে বেশি দেয় না কোনো কিছু, ঠিক আছে।
তো যখন ডিটেলস পড়বেন, যখন মেন্স দেবেন, তখন কিন্তু পুরোটা পড়তে হবে, তখন কিন্তু শ্লোক ধরে ধরে পড়াবো। তাহলে এখানে বলছে যে ব্রহ্মচারী গুরুতলে হয়ে যায় দুটো শিষ্য, এবং তারা পরবর্তী সময়ে কি করলেন, যে গৌর সিংহ সেই জবন গুপ্তচরকে হত্যা করে এবং তার পরিধানে রাজা বিজাপুরের গুপ্ত বার্তা উদ্ধার করে। এই গুপ্ত বার্তার মাধ্যমে শিবাজী নিজেই আফজল খাঁকে প্রতারণার পরিকল্পনা করেন। তারপরে দেখুন কি বলছে, পণ্ডিত গোপীনাথকে সন্ধিপত্র নিয়ে প্রেরণ করা হয় যাতে শিবাজী মহাপ্রতাপ দুর্গের পাদদেশে আফজল খানের সঙ্গে দেখা করতে পারে। তাহলে কি বললেন, পণ্ডিত যে গোপীনাথ রয়েছে তাকে সন্ধিপত্র নিয়ে প্রেরণ করা হয়, যে সন্ধিপত্র তাকে দিয়ে দেওয়া হয়, এবং যাতে শিবাজী প্রতাপ দুর্গের পাদদেশে আফজল খাঁর সঙ্গে দেখা করতে পারে, মানে দুজন মিট করবেন আর কি, ঠিক আছে। তো গৌর সিংহ গায়কের বেশে, মানে ছদ্মবেশে আর কি, ঠিক আছে। গৌর সিংহ যে ছিলেন, যিনি কে ছিলেন না, ব্রহ্মচারী গুরুর অন্যতম শিষ্য। তাহলে গৌর সিংহ তিনি আফজল খাঁর শিবিরে গিয়ে সমস্ত গোপন তথ্য কিন্তু জেনে আসেন, কি সেজে না, একজন গায়ক সেজে। শিবাজী নিজের পরনে লুকানো বর্ম, মানে শিবাজী কি করেছিলেন, মানে লুকিয়ে নিয়ে গেছিলেন অস্ত্র শস্ত্র, ঠিক আছে। তো এবং মানে বর্ম মানে হচ্ছে যে ওই অস্ত্র টাইপের কিছু একটা, আর হচ্ছে হাতে বাঘ নখ, মানে দেখুন আগে হতো না যে হাতে বাঘ নখ হতো, এবং সেই আলিঙ্গন করার সময় তাকে আর কি সেই বাঘ নখ মানে তাকে প্রহার করা হতো এবং তার মৃত্যু হতো, এবং আগে অনেক কিছুই ঘটতো এগুলো। তো তিনি বলছে কি, বাঘনখ কিন্তু তিনি লুকিয়ে নিয়ে গিয়েছিলেন নামক অস্ত্র ধারণ করে আফজল খাঁর সঙ্গে দেখা করতে গেলেন। বলছে দেখুন এটাই হয়েছে, বলছে আলিঙ্গনের সময় শিবাজী আফজল খাঁর কাঁধ ও গলা ছিঁড়ে তাকে হত্যা করে, ঠিক আছে, সে বাঘনখের দ্বারা। আর কি গৌর সিংহ সেই ব্রাহ্মণ কন্যাটিকে রক্ষা করেছিল। এবার দেখুন ওই ঘটনাটা তো হয়ে গেল যে শিবাজী আফজল খাঁকে মেরে ফেলেছেন। এবার এইদিকে যে ঘটনাটা ছিল, যে গৌর সিংহ এবং যে উদ্ধার করেছিল কাকে না, ওই ব্রাহ্মণ কন্যাকে। সে ব্রাহ্মণ কন্যার কি হলো দেখুন না, বলছে সে রক্ষা করেছিল, তার অভিভাবক ছিলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। তাহলে তাকে রক্ষণাবেক্ষণ করতেন বা অভিভাবক যিনি গার্জিয়ান ছিলেন তিনি ছিলেন বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণ মেয়েটি। সে কন্যা গৌর সিংহ শ্যাম সিংহের বোন সৌবর্ণী। তাহলে এখানে বলছে যে তার বোনই ছিল সেটা। মানে দেখুন এবার হঠাৎ করে বলবেন যে তাকে রক্ষা করলো, হঠাৎ করে তার বোন কি করে হলো সে, আসলে দেখুন যারা ছদ্মবেশে রয়েছে, এরা আসলে ছদ্মবেশে রয়েছে, গৌর সিংহ বলুন শ্যাম সিংহ আসলে ছদ্মবেশে রয়েছেন, বোনও অন্য জায়গায় পড়ে আছে, তাকে অন্য একজন বৃদ্ধ ব্রাহ্মণ তাকে সামলাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে এরা কিন্তু মূলত শিবাজির কে সাহায্য করার জন্য আশ্রম তৈরি করে থেকেছে আসলে। আরো এরা আসলে প্রকৃত ব্রহ্মচারী নয়, কিন্তু আসলে এরা কিন্তু হচ্ছে যে ক্ষত্রিয়, এবং তারা কিন্তু যুদ্ধের জন্য পবিত্র। এরা মানে লুকিয়ে, মানে তারা ছদ্মবেশ ধারণ করে কিন্তু আছে, ঠিক আছে। তো তার বোনের নাম দেখুন বলছে সৌবর্ণী, মানে এখন জিজ্ঞেস করতে পারে যে গৌর সিংহ এবং শ্যামসুন্দরের বোনের নাম কি, তো সৌবর্ণী বলবেন। সেই বৃদ্ধ ব্রাহ্মণ হচ্ছে তাদের পারিবারিক পুরোহিত দেব শর্মা। আচ্ছা, ব্রহ্মচারী গুরুর অনুরোধে কি করেন, যে গৌর সিংহ তার জীবনের কাহিনী বর্ণনা করে। তাহলে ব্রহ্মচারী গুরু যখন বলেন তখন যে তা তোমার জীবন কাহিনী বর্ণনা করো, তখন গৌর সিংহ তার জীবন কাহিনী বর্ণনা করে। গৌর সিংহ, শ্যাম সিংহ, সৌবর্ণীর তিন ভাই বোন উদয়পুরের জায়গিরদার খড়গ সিংহের সন্তান, ঠিক আছে। মানে কারা সন্তান ছিলেন তাদের প্রকৃত পরিচয় দেখুন বলা হয়, যে তাহলে কি উদয়পুরের জায়গিরদার খড়গ সিংহের সন্তান, পিতা মাতার মৃত্যুর পর তারা পুরোহিতের রক্ষণে বড় হয়ে ওঠে। দেখুন আগেকার দিনে যেহেতু মুঘল সাম্রাজ্যের সময় কি হতো, যে মুসলমান শাসকদের প্রচন্ড অত্যাচার ছিল, তাহলে মাতা পিতা মানে হচ্ছে অনাথ হয়ে যাওয়ার মতো, তাহলে সেখানে ক্ষেত্রে তাদের উপর অত্যাচার করা হবে। হ্যাঁ, তো সেই জন্য তারা কিন্তু কি হচ্ছে ছদ্মবেশ ধারণ করেছে, সেরকম কিন্তু বলা হচ্ছে যে তাই জন্য কি হচ্ছে তিনি তারা কি পুরোহিতের রক্ষণাবেক্ষণে চলে যান। একবার শিকারে গিয়ে তারা ডাকাতদের হাতে বন্দী হন, কারা, এই যে গৌর সিংহ, শ্যাম সিংহ, সৌবর্ণ, ঠিক আছে। এরপরে দেখুন, পরে তারা পালিয়ে গিয়ে এটা হনুমান হয়ে গিয়েছে, সেটা হনুমান হবে, ঠিক আছে। তো হনুমান মন্দিরের অধ্যক্ষের সাহায্যে ভীমা নদীর তীরে আশ্রয় নেয়। তাহলে কোথায় আশ্রয় নিচ্ছে সেটাও কিন্তু বলা হচ্ছে, শিবাজী গুরুর আশ্রমে বাস করতে থাকেন। তারপর থেকে কি হচ্ছে, শিবাজী মানে শিবাজী কি হচ্ছে সেই টাইমে কি হচ্ছে গুরুর আশ্রমে বাস করতেন। সেই সময় শায়েস্তা খাঁ বলে একজন ছিলেন, যিনি হচ্ছেন পুনা দখল করে শিবাজী প্রাসাদেই বসবাস শুরু করে। শিবাজী সিংহদুর্গ থেকে রঘুবীর সিংহর মাধ্যমে তোরণ দুর্গের প্রধানের কাছে একটি বার্তা পাঠান। এবার দেখুন পুরো কাহিনী বিন্যাস রয়েছে, জাস্ট এগুলো জাস্ট একটু পড়ে নিচ্ছি। রঘুবীর সিংহ তোরণ
দুর্গের প্রধানের অনুমতিতে হনুমান মন্দিরে আশ্রয় নেন। সেই সময় দেব শর্মা সৌবর্ণীকে নিয়ে সেই হনুমান মন্দিরে বাস করছিলেন। সেই মন্দিরের বাগানে রঘুবর সিংহ সৌবর্ণীকে প্রথমবার দেখেন। ঠিক আছে। শিবাজির আদেশে রঘুবর সিংহ দেব শর্মার কাছে যান তাহলে, এবং শায়েস্তা খানের বিরুদ্ধে আসন্ন যুদ্ধে ভাগ্য জানতে যান। আচ্ছা, মোটামুটি তখন এবার যেগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি আপনাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, মানে যেটা রয়েছে আমি যে উপর উপর জিনিসগুলো বলে দিচ্ছি, যেহেতু বলা বিধেয় তাও বলছি, দেখুন মানে বলেই দিচ্ছি আর কি, বিধেয় ওই আর কি এগুলো বলা, কারণ ছোট ছোট বিষয়গুলো, যে দেব শর্মা সৌবর্ণী দ্বারা তাকে একটি মোদক খাইয়ে গলায় একটি মালা পরান, এগুলো সব ঘটনা বিন্যাস। ঠিক আছে। তারপরে দেব শর্মা ভবিষ্যৎবাণী করেন যবন যুবকদের যুদ্ধে বিজয় হবে, আর্যদের সঙ্গে পরাজয়। ঠিক আছে, এই যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু নিজেরা একটু পড়ে নেবেন। ঠিক আছে। এরপর আমি হচ্ছে কি শর্ট কোশ্চেন দিয়ে দেবো। আমি এগুলো আর পড়ছি না, আলাদা করে আলাদা করে পড়লে ফালতু ভিডিওটাই দীর্ঘায়িত হবে, আপনাদেরকে তো নিজেদেরকেও পড়তে হবে। তো আমি জাস্ট একটা ছোট কাহিনী বিন্যাস আপনাদেরকে বলে দিই, তারপরে সেখানে আজকে ক্লাস মোটামুটি শেষ করবো। তো শিবরাজ বিজয়ের যে মেন যে কেন্দ্রবিন্দু না, তার প্রথমত হচ্ছে আমরা জানি যে শিবরাজ বিজয়ে দেখলাম যে এই যে ব্রাহ্মণ কন্যাকে অপহরণ করা হয়েছিল জবন যুবকের দ্বারা। তারপরে কি করা হলো, যে তাকে ওই মানে তার দুই ভাই যে রয়েছেন, আহ, গৌর সিংহ এবং শ্যাম সিংহ, তারা কি করলেন, তারা উদ্ধার করলেন। উদ্ধার করার পর কোথায় রাখা হলো তাকে, না সেই ব্রহ্মচারী গুরুর আশ্রমে কিন্তু রাখা হলো। সেখানে আমরা দেখতে পাই যে হঠাৎ করে আহ, তারাও মানে সেখানে অবস্থান করছিলেন আশ্রমে, এবং উপরে একটা পাহাড় ছিল, পাহাড়ের গুহাতে বলা হয় যে যোগী যোগীরাজ বলে একজন রয়েছেন, যিনি অত্যন্ত তপস্যার বশবর্তী হয়ে তিনি কিন্তু ওইখানেই অবস্থান করছেন, এবং তাকে কেউ দেখেনি, কিন্তু মনে করেন যে তিনি আছেন এবং তার কৃপা দৃষ্টিতেই সকলে মঙ্গলে আছে। তো সেখানেও দেখবেন যে তিনি তার এন্ট্রি হচ্ছে উপর থেকে হঠাৎ করে, মানে কেউ দেখেনি সেই যোগী, মানে সেই যোগী পুরুষের কিন্তু মানে অনুপ্রবেশ ঘটে এবং সে আশ্রমে আসে, আশ্রমে সমস্ত বৃত্তান্ত জানতে চায়, এবং তিনি জানতে চান যে এই সময় কি চলছে। কারণ দেখুন তিনি বলেন যে যে আমি তো প্রথমে যুধিষ্ঠির কালে আর কি আহ, মানে সমাধি নিয়েছিলাম, তো তারপর তো বিক্রমাদিত্যের সময়ে উঠেছিলাম, এবার বিক্রমাদিত্যের সময়ে আমি সমাধি নিয়েছি, এখন তো এই ঔরঙ্গজেবের সময়ে এই অভাগা সময়ে আমি উঠেছি, তো খারাপ লাগছে। কারণ দেখুন যখন সে আশ্রমে আসে তখন আশ্রম কর্তৃক তাকে জানানো হয় যে দেখুন এখন কিন্তু অবস্থাটা খুবই শোচনীয়। কারণ হচ্ছে যে এই এখনকার দিনে মানে যারা আহ, মানে জবনরা রয়েছে, মুসলমানরা রয়েছে, তারা কি করছেন যে হিন্দুদের সনাতন ধর্মগ্রন্থ পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে। ঠিক আছে, আহ রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে, এরকম একটা বিষয়, যে হত্যা করছে সকলকে। তো এই বিষয়গুলো কিন্তু এখন চলছে। তো তখন তিনি খুব কষ্ট পান। এবার কষ্ট পাওয়ার ফলেই তিনি কিন্তু কি হয় যে আবার তিনি কিন্তু চলে যান আর কি, সেই ধ্যানস্থ হন। এবং এই এই হচ্ছে ঘটনা বিন্যাস। তারপরে তখন এই ধ্যানস্থ হওয়ার পর আমরা দেখি যে সেখানে আরো কিছু ঘটনা দেখা যায় যে গৌর সিংহ এবং শ্যাম সিংহ এবং তার যে গুরু আশ্রমে যে গুরু আর কি, তো সে আলোচনা কিছু নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন কোনো একজন মুসলিম মুসলিম যুবককে তিনি ওই মানে একটু খড়খড় শব্দ পান, এবং সেই কলা গাছের মানে ভিতরে সেই শব্দটা থেকে আসে। তো ভাবেন যে এখানে কি এসছেন, হঠাৎ করে আমাদের কি জাসুসি করতে এসছে, কিছু গুপ্তচর এসছে যে সেটা জানতে এসছে। তো সেই প্রসঙ্গে তিনি কিন্তু যান এবং দেখেন যে একটা খুব কম বয়সী, যে যার মুখ থেকে আর কি পেঁয়াজ রসুনের গন্ধ আসছে, গন্ধ বিশিষ্ট আর কি, তো এইরকম বিশিষ্ট একজন জবন যুবক। তো তিনি প্রচন্ড বলছেন যে মানে অপমান করছেন কাকে, যে বলছে হিন্দুদেরকে আর কি, হিন্দুদেরকে সবকিছু আমরা মেরে দেবো আর কি, তাদেরকে হত্যা করব, নির্বিশেষে সবাইকে হত্যা করব, কেউ বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি কথোপকথন এগুলো রয়েছে। ঠিক আছে। তো এমন কিছু নেই, এই এই ঘটনাগুলো একটু আপনাদেরকে মানে আমি বললাম একটু শুনে রাখবেন। আর আমি প্রশ্ন রেডি করে দেবো এটার উপর। ঠিক আছে, প্রশ্নগুলো পড়ে যাবেন, যেটা বললাম সেটা পড়ে যাবেন আর প্রশ্নগুলো পড়ে যাবেন। আশা করি যে এখান থেকে কোনো অসুবিধা হবে না, শিবরাজ বিজয় থেকে আপাতত কোনো কিন্তু আপনাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে মোটামুটি আজকের ক্লাস আমরা এখানেই রাখছি, যেহেতু দীর্ঘায়িত করছি না। এটাই হচ্ছে রেকর্ড ক্লাস, এবং আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারছি না এখন যে
যদি কোনো অসুবিধা থাকে কোনো জায়গায়। তো ঠিক আছে, আপনাদের রেকর্ড ক্লাস যখন আমাদের কি হবে যে হয়ে মানে আপনারা দেখবেন, তখন যদি কোনো প্রশ্ন থাকে সেখান থেকে জানার মতো কিছু থাকে তাহলে কিন্তু জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকছে। শুভরাত্রি।